ইটস এ কমপ্লিট ডিজাস্টার, ইটস এ নাইটমেয়ার। এই মুহূর্তে ম্যানচেস্টার সিটিতে যা হচ্ছে সেটাকে আপনি আর কি বলবেন? এটা একটা বড় রকমের বিপর্যয়, এটা একটা দুঃস্বপ্ন। এর বাইরে আমি খুব একটা বেশি শব্দ খুঁজে পাচ্ছি না। একজন ফুটবল অ্যানালিস্ট হিসেবে ম্যাচের নানা রকমের মোমেন্টের একটু ইনসাইটগুলো আপনাদের কাছে দেওয়াটা আমার দায়িত্ব। তবে এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে বড় রকমের ইনসাইট আসলে ফুটবল নয়, ফুটবলের বাইরে পেপ গার্দিওলার অবস্থা দেখে মনে হচ্ছে। এটা এমন একটা ম্যাচ ছিল যেখানে পেপ গার্দিওলা মাঠের মধ্যে নিজের মাথায় এমনভাবে হাত দিয়েছেন, এমনভাবে হতাশা প্রকাশ করেছেন যে মাথায়, কপালে, নানা জায়গায় নানা রকমের কিন্তু কাটা দাগ দেখা গিয়েছে। পেপকে পরবর্তী সময়ে প্রেস কনফারেন্সে যখন প্রশ্ন করা হয়েছে তখন তিনি বলেছেন যে ম্যাচের উত্তেজনায় তিনি অনেকটা নিজেকে হার্ট করে ফেলেছেন। ব্যাপারটা এক কথায় আমি বলি কখনোই ভালো লাগার মতো নয়। এটা আমরা যারা লম্বা সময় ধরে ফুটবল দেখি, পেপের এতটা হতাশায় ভেঙে পড়ার মতো অবস্থাটা দেখা আমাদের জন্য খুব একটা বেশি আসলে সুখকর অভিজ্ঞতা নয়। কারো ক্ষেত্রে এই জিনিসটা হোক আমরা এটা চাই না। মেন্টালি একজন কোচের জন্য আসলে কি লেভেলের প্রেশার থাকে এবং কোচের যখন সব মিলিয়ে একটা বাজে ফেস যায় তখন ওভারঅল কি অবস্থা হয় সেটা আমি খুবই ক্লিয়ারলি জানি এবং সে জানার জায়গা থেকে বলছি একজন কোচের জন্য সিচুয়েশনটা খুবই খারাপ এবং এই সিচুয়েশনটা তার মানসিক শারীরিক স্বাস্থ্য একটা বড় রকমের ভূমিকা পালন করে, নেগেটিভ একটা ইম্প্যাক্ট রাখে। পেপের জন্য সিচুয়েশনটা আরও বেশি করে খারাপ হচ্ছে কারণ স্মরণতম কালে পেপ কখনো এমন টাইপের সিচুয়েশন দেখেননি। তাই এই প্রেস কনফারেন্সে যেভাবে পেপ বারবার করে মাথায় হাত দিচ্ছেন, যেভাবে কপালের ভাঁজটা অনেক বেশি করে বড় হচ্ছে, একজন ফুটবল ফ্যান হিসেবে সত্যিকার অর্থে এখান থেকে বের হয়ে আসা উচিত। এটা কিন্তু আমাকে ভাবাচ্ছে। ম্যান সিটি আরও একটা হরফিক নাইট কাটিয়েছে, দিন শেষে ৩-৩ গোলের ড্র। তবে এটা পরাজয়ের মতো কিংবা কিছু কিছু জায়গা থেকে তার চেয়েও বেশি পরিমাণ একটা ক্ষতচিহ্ন নিয়ে আসবে ৭৫তম মিনিট পর্যন্ত যে দলটা ৩-০ গোলে এগিয়ে, সে দলটা বাকি ১৫ মিনিটের মধ্যে ৩টা গোল কনসিড করেছে, রীতিমতো ভেঙে পড়েছে চাপের মুখে। ম্যান সিটির প্লেয়াররা চাপের মুখে এভাবে ভেঙে পড়ছেন, ব্যাপারটা দেখতেই তো অনেক বেশি করে সারপ্রাইজিং লাগে। পেপ গার্দিওলাকে প্রেস কনফারেন্সে, পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে একেবারে ক্লিয়ারলি জিজ্ঞেস করা হলো ৬৮তম মিনিটের সময় তিনি যে ট্রিপল সাব করিয়েছেন, যেখানে নাথান আকে, ইকাই গুন্দোয়ান, ফিল ফোডেনকে তুলে নিয়েছেন, তারপর থেকে কি আসলে ম্যাচের ব্যাটনটা একেবারে ফেনুরদের কাছে চলে গেল? পেপ গার্দিওলা এখানে যে উত্তরটা দিলেন, পেপের প্রতি সম্মান দেখে বলছি, পেপকেও আমার ক্লুলেস মনে হলো। এমন সিচুয়েশনে সাবস্টিটিউশন নিয়ে পেপ গার্দিওলা নিজেও একটা ব্যাখ্যা দাঁড় করাতে সেভাবে পারবেন না। এটা আমার কাছে রীতিমতো অভাবনীয় একটা ব্যাপার মনে হয় এবং আমার কাছে ক্লিয়ারলি মনে হয়েছে পেপ মনে করেছিলেন যে ম্যাচটা একেবারে ম্যানচেস্টার সিটির পকেটের মধ্যে চলে এসেছে শেষের ১৫ মিনিট। তাই কেভিন ডি ব্রুইনা থেকে শুরু করে বাকি প্লেয়াররা যারা কিনা ইনজুরি এবং নানা রকমের ইস্যুর কারণে ছন্দে ফিরতে একটু সময় নিচ্ছেন, তাদের দিকে তিনি আসলে গিয়েছেন। রুবেন ডিয়াস বেঞ্চে থাকলেও তাকে ব্যবহার করার চিন্তা করেননি, কারণ ডিফেন্সে এতটা হরিফিক ডিসপ্লে যে শেষ পর্যন্ত ম্যান সিটি দিবে সেটা তারও কল্পনার একেবারে বাইরে ছিল। প্রথম গোলটার ক্ষেত্রে গ্যাভারডিওল যেভাবে এরিয়ালে একেবারে মিসজাজ করলেন, তৃতীয় গোলটার ক্ষেত্রে এডারসন যেভাবে সামনে চলে এসে একেবারে ফাঁকা পোস্ট উপহার দিলেন, এক কথায় বুঝতে পারছি না যে ইয়েস্কো গ্যাভারডিওল, যিনি কিনা একেবারে সেরা একজন ডিফেন্ডার হিসেবে এই দলটাতে এসেছেন, এডারসন যাকে কিনা বিশ্বর এতটা বড় মাপের একজন গোলকিপার বলা হয়, তার সাথে সাথে আকানজি, নাথান আকে, যারা কিনা এমন সিচুয়েশনে ভালো পারফর্ম করেন, এই ডিফেন্স লাইনটা আসলে কি হয়েছে? একটার পর একটা ম্যাচে কখনো ব্যাকট্র্যাক করতে গিয়ে কাউন্টার অ্যাটাকে গোল খাচ্ছে এ দলটা, কখনো স্পিডে কাইল ওয়াকারের মতো প্লেয়ারকে গত ম্যাচে দেখলাম যে পেরে উঠছেন না। এবার তো গ্যাভারডিওল, আকে বা এডারসনকে দেখলাম ডিফেন্সিভলি তারা এতটাই চাপ নিয়েছেন যে চাপের মুখে ভেঙে পড়া। এছাড়া আসলে শেষের দিকে এমন ডিফেন্সিভ এররগুলোকে ব্যাখ্যা করার মতো আমার কোনো ভাষা জানা নেই। ইকাই গুন্দোয়ান যখন মাঠ থেকে উঠে গেলেন, আসলে হোল্ডিং মিডফিল্ডে কোনো একটা প্রোফাইল নেই যিনি কিনা ওই ডিস্ট্রিবিউশনটা করতে পারবেন। ফাইনাল থার্ডে হ্যাঁ এর্লিং হল্যান্ড জোড়া গোল পেয়েছেন, হ্যাঁ মাতিয়াস নুনিয়েস হয়তোবা তার জায়গা থেকে ভালো একটা পারফরমেন্স দিয়েছেন, ফিল ফোডেনও চেষ্টা করেছেন। তবে এটাকে ম্যানচেস্টার সিটির সেই লাইন আপটা মনে হচ্ছে না যারা কিনা ফাইনাল থার্ডে এতটাই চাপ তৈরি করে যে এতবার প্রতিপক্ষের ডিবক্সের সামনে প্রশ্ন ছুড়ে যায় যে প্রতিপক্ষ খুব একটা বেশি নিজেরা দম ফেলা কাউন্টার অ্যাটাক করার সুযোগ পায় না। এখানেও বিশাল মিসিং পয়েন্ট পাচ্ছি। রদ্রি, কেভিন ডি ব্রুইনা, যদিও কেভিন ডি ব্রুইনা নামছেন তবে শেষের দিকে খুব বেশি মিনিট পাচ্ছেন না, খুব বেশি ইম্প্যাক্ট রাখতে পারছেন না। হুলিয়ান আলভারেজ, এই টাইপের প্লেয়াররা পার্টিকুলারলি যে সকল কাজগুলো করতেন একেবারে নির্দিষ্ট করে ম্যানচেস্টার সিটির সিস্টেমে, সে অভাবটাই কিন্তু আমার চোখে পড়ছে। পেপের সামনে ট্রান্সফার উইন্ডোতে জানুয়ারিতে বেশ কয়েকটা সাইনিং করার এখন একেবারে মাস্ট হয়ে গিয়েছে। এর পাশাপাশি নতুন চুক্তি যেহেতু সাইন করেছেন, সামনের আর 2 থেকে 3টা ম্যাচে, 2 থেকে 3টা ম্যাচে ম্যান সিটি যদি তাদের স্বরূপে আগের সে সেরা ছন্দে ফিরতে না পারে, আমি একেবারে ক্লিয়ারলি বলতে পারি যে ম্যানচেস্টার সিটিকে আরও একবার রিবিল্ডিং একটা ফেজের মধ্য দিয়ে যেতে হবে, আরও একবার নতুন করে শুরু, নতুন সাইনিং নিয়ে লম্বা একটা সময় কাজ করতে হবে। ম্যান সিটি যারা কিনা সাম্প্রতিক সময় ইপিএলকে নিজেদের একেবারে সম্পত্তি বানিয়ে ফেলেছে, যারা কিনা চ্যাম্পিয়ন্স লিগের হট ফেভারিট হিসেবে বরাবর শুরু করছে, মাঝখানে একটা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছো,
গত ২-৩ বছরের কনটেক্সট যদি আমরা চিন্তা করি, সেই ম্যানচেস্টার সিটিকে আরও একবার এমন পরিস্থিতিতে দেখা যেখান থেকে রিবিল্ডিং বা জিরো থেকে স্টার্ট করা একটা ব্যাপার আছে। ব্যাপারটা এত বেশি করে গোলমেলে, এত বেশি করে সারপ্রাইজিং। একটা কথা দিয়ে শেষ করি, ফুটবল এমন একটা খেলা, কে কখন একেবারে আমির হয়ে যান, কে কখন ফকির হয়ে যান আসলে বলা যায় না। এতটাই গ্লোরিয়াস আনসার্টেনিটি এই গেমটা নিয়ে আসে।